শুভ সন্ধ্যা সবাইকে। আজ ২৬ জানুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের ৪ দফা দাবি আদায়ে ময়দানে ইয়ং অ্যাসোসিয়েশন। পঞ্চায়েত নির্বাচনের আগে দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক। তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হবে না আমেরিকায়, সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। আটকে দেওয়া হচ্ছে পাসপোর্ট আবেদন। যুদ্ধবিরতির শর্ত মেনে আরো ৪ মহিলা যোদ্ধাকে মুক্তি দিল হামাস। ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতোই না, দাবি পুতিনের। আমেরিকার সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া। সাংসদ মিশন রঞ্জনের হাত ধরে শাহ বদরুদ্দিন এইচএস এর যাত্রারম্ভ। ভাগা শেরখান সেতু নির্মাণে অনিয়ম, কাজে পুরনো লোহা ব্যবহারের অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হলো, জাপানে মোদির জয় জয়কার দেখে আপ্লুত আমি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলাদেশ আমাদের খেয়ে ফেলেছে, ওদের লক্ষ্য গোটা ভারত। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রজাতন্ত্র দিবসে এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন। ডিব্রুগড়ের খনি শ্রমিকদের মাঠে পতাকা উত্তোলনের সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন আসাম গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের সরকার এক্ষেত্রে অনেক সফল হয়েছে। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও বক্তৃতায় ডিব্রুগড় শহর সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ডিব্রুগড় প্রশাসনিক এবং বাণিজ্যিকভাবে একটি শক্তিশালী শহরে পরিণত হয়েছে। ডিব্রুগড়ের মতো একটি ঐতিহাসিক শহরে প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করতে পেরে আমি গর্বিত। ডিব্রুগড়কে দ্বিতীয় রাজধানী করার দিকে এটি প্রথম পদক্ষেপ। ডিব্রুগড় অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে রাজ্যের প্রতিনিধিত্ব করে। ডিব্রুগড় ২০২৭ সাল থেকে আসাম বিধানসভার একটি অধিবেশন করা হবে। আসাম বিধানসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ আগামী বছর শুরু হবে। ডিব্রুগড় আগামীতে ভারতের অন্যতম বিখ্যাত মহানগর হয়ে উঠবে। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের ৪ দফা দাবি আদায়ে ময়দানি ইয়ং অ্যাসোসিয়েশন। পঞ্চায়েত নির্বাচনের আগে দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক। দেশ স্বাধীনতা লাভ করার ৭৮ বছর পার করলেও উন্নয়নের স্বাদ মিলেনি দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের। উপত্যকার ২ জেলায় আসাম সরকার কর্তৃক পাহাড়ি সম্প্রদায়ের স্বীকৃতি মিললেও হাইলাকান্দির পাহাড়িরা আজও বঞ্চিত রয়েছে বলে অভিযোগ তুলল ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন নামের রিয়াং সম্প্রদায়ের সংগঠন। আজ সংগঠনটি দক্ষিণ হাইলাকান্দির মণিপুর সিটে ব্রু রিয়াং সম্প্রদায় সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের অধিকার আদায়ে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক বাহুলাল রিয়াং ও উপদেষ্টা রাজকুমার রিয়াং জানান, দেশ স্বাধীনতা লাভ করার এত বছর পার হয়ে গেলেও আজও তারা উন্নয়ন থেকে বঞ্চিত। ব্রু রিয়াং সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়কে বন অধিকার আইন ২০০৬ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বিশুদ্ধ পানীয় জল, উন্নত মানের রাস্তাঘাট, চিকিৎসা, বৈদ্যুতিক পরিষেবা, শিক্ষা, মিশন বসুন্ধরা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের জমির পাট্টা প্রদান না করায় বৃহত্তর পাহাড়ি সম্প্রদায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত। এদিন তারা সংবাদ মাধ্যমে জানান, আসাম সরকার তাদের অতি সত্বর গুরুত্ব দিয়ে পাহাড়ি আইন ২০০৬ বাস্তবায়ন করে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান, মিশন বসুন্ধরার আওতায় এনে এনসি এরিয়ার সমস্ত জমির পাট্টা প্রদান করা। যদি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের দাবি আসাম সরকার পূরণ না করে, তাহলে তারা পঞ্চায়েত নির্বাচন বয়কট করবেন বলে জানান। এদিন বাহুলাল রিয়াং জানান, তারা সরকারের বিপক্ষে নন, শুধু তারা তাদের মৌলিক অধিকার আদায়ে লড়াই করছেন মাত্র। পরবর্তী খবরটি হলো, ভাগা শেরখান সড়ক সংযোগ করে রুকনি নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজে পুরনো লোহা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জনগণের। স্থানীয়দের অভিযোগ, পুরনো সেতুটি ভেঙে গিয়েছিল কমাস আগে। সেই সেতুর লোহায় প্রাইমার রং লাগিয়ে নতুন করার চেষ্টা করা হচ্ছে, আর কোনোটিতে প্রাইমারও লাগানো হয়নি। জনগণকে অন্ধকারে রেখে পুরনো পিলারের উপর পুরনো লোহা দিয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ স্থানীয়দের। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট সেতুটির নির্মাণ কাজ একজন বিভাগীয় ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হওয়ার কথা, কিন্তু স্থানীয় মানুষ কখনো বিভাগীয় কোনো ইঞ্জিনিয়ারের দেখা পাননি। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ অতিরিক্ত ওজন বহন করতে না পেরে ভেঙে পড়েছিল ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর নির্মিত পাকা সেতুটি। সেই থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী পারাপারে আসামের ৩টি গ্রাম পঞ্চায়েতের অর্ধলক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষকে। ৩০০ মিটার জায়গার জন্য ঘুরপথে ২৫ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে মানুষকে। এরপর সংশ্লিষ্ট বিভাগ হালকা বাহন নিয়ে যাতে জনসাধারণ পারাপার করতে পারেন, এর জন্য একটি সাবওয়ে নির্মাণ করে দেয়।
দুর্ভাগ্যবশত তিনবার বাঁশের সাঁকো নির্মাণ করে পায়ে হেঁটে চলাচলের ব্যবস্থাটুকুও ভালোভাবে দিতে পারেনি বিভাগ। কাঠ ও বাঁশ দিয়ে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে যদিও, কিন্তু তা অত্যন্ত নড়বড়ে হয়ে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন জনগণ। বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে সাঁকোটি। অপরদিকে প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর শেষ করে আসামে ফেরার পর তার অনুভূতির কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি জানান, জাপানে প্রায় 200 জন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে এবং দেখা হয়েছে এবং 3 জন মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন এবং এটা দেখে তিনি আপ্লুত। মুখ্যমন্ত্রী বলেন, জাপানের লোক ভারতকে চেনেন এটা নতুন কথা নয়, তবে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে শ্রদ্ধার চোখে দেখেন সেটা আমাকে আপ্লুত করেছে। তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন। প্রত্যেকেই নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বের প্রশংসা করেন। আমি এটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমরা কতটা ভাগ্যবান যে এমন এক ব্যক্তি আমাদের নেতা। আমি অ্যাডভান্টেজ আসামের আমন্ত্রণ নিয়ে গিয়েছিলাম এবং সেখানে প্রথম সারির প্রায় 200 জন ব্যবসায়ী আমাকে সময় দিয়েছেন। দেশের 3 জন মন্ত্রী আমার সঙ্গে আসামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। এবারের সফরে একটা জিনিস বুঝেছি, আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, বহু তপস্যার ফলে নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা চাই তিনি আরো বহু বছর সুস্থভাবে বেঁচে থাকুন। ঈশ্বর যে আয়ু আমাকে দিয়েছেন, যদি এর একটা ভাগ নরেন্দ্র মোদীকে দেওয়া সম্ভব হয়, আমি প্রার্থনা করব সেটা তাকে দেওয়া হোক। আমার মৃত্যুর পরেও তিনি যেন বেঁচে থাকেন, কারণ এতে ভারতবর্ষের মঙ্গল। তাকে প্রশ্ন করা হয়েছিল, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পর জাতীয় রাজনীতিতে যেসব নেতাদের নিয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার নাম। মুখ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে কথা বলাই অন্যায়। ঠিক যেমন পিতা জীবিত থাকতে তার সম্পত্তি এবং উত্তরাধিকার নিয়ে কথা বলা অন্যায়, নরেন্দ্র মোদী বেঁচে থাকতে তার উত্তরাধিকার নিয়ে কথা বলা তেমনটাই অনুচিত। আমরা এ নিয়ে কখনোই চিন্তা করি না। আমরা চাই নরেন্দ্র মোদী যেন দীর্ঘায়ু হন, তার জন্য প্রার্থনা করি। আমরা তার সান্নিধ্যে কাজ করতে বেশি পছন্দ করি। এটা আমাদের কাছে সৌভাগ্য যে তার মতো একজন মহাপুরুষের অধীনে কাজ করার সুযোগ পাচ্ছি। এই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের একটা আন্তর্জাতিক চক্রান্ত। তিনি বলেন, আমরা বাংলাদেশি অনুপ্রবেশের ভুক্তভোগী। অনুপ্রবেশকারী সম্প্রদায়ের জনসংখ্যা যত বাড়ে, তাদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতি লোভ দেখা দেয়। যখন তাদের জনসংখ্যা 10% হয়, তারা নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। কংগ্রেসের মতো দল বারবার এই সুযোগ নিতে গিয়ে দেশের ক্ষতি করেছে। অনুপ্রবেশকারী সম্প্রদায়ের জনসংখ্যা 20% উপর গেলে ওদের নিজস্ব এজেন্ডা ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। এটা যখন 30% হয়, তখন তারা নির্বাচনে নিজেদের প্রতিনিধিত্ব জাহির করে। একেবারে পঞ্চায়েত থেকে বিধায়ক সব ক্ষেত্রেই তাদের প্রার্থী চাই। তবে যখন তাদের জনসংখ্যা 40% অতিক্রম করে, তারা নিজের রাজনৈতিক দল গঠন করে এবং এভাবেই ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখল হয়। আমি এসব বলতে পারছি কারণ আসামে নিজের চোখে এটা হতে দেখেছি। আমি দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে এই কথা বলেছি। এখন গোটা দেশে হয়তো এই সম্প্রদায়ের ক্ষমতা দখলের পরিমাণ ছোট হবে। 10 বছর পরে পরিস্থিতি অনেকটাই পাল্টে যাবে। এখন যারা রাজনৈতিক বা অন্যান্য কারণে আমার কথা অগ্রাহ্য করছেন, তখন হয়তো বুঝবেন। তবে এমনটা হয়ে গেলে ভারতের বড়সড় ক্ষতি হয়ে যাবে। রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের সুরক্ষার বিষয়ে কোনো তথ্য রাহুল গান্ধীকে দেওয়া উচিত নয়, কারণ তিনি সরাসরি একজন ভারত বিরোধী লোক। এখন তিনি নিজেই প্রকাশ্যে এটা বলেছেন, তবে আমরা আগেই জানতাম। আমি কখনো দেখিনি রাহুল গান্ধীকে ভারতের উন্নতির প্রসঙ্গে কথা বলতে। সব সময় দুর্বল বিষয়গুলো নিয়েই তার আওয়াজ শুনতে পাই আমরা। সমস্যা তো থাকবেই, তবে আমাদের দায়িত্ব হচ্ছে সমাধান সূত্র খুঁজে বের করা, সেটা নিয়ে চিৎকার করা নয়। মণিপুর একটা দুর্বল অধ্যায়। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায়, এই চেষ্টা করছে আমাদের সরকার। তবে রাহুল গান্ধী এ নিয়ে রাজনীতি করেন এবং শুধুমাত্র দোষারোপ করতে থাকেন। দোষারোপ করতে গেলে আমাদের কাছে অনেক বিষয় রয়েছে, তবে তাকে এতটা গুরুত্ব দিতে চাই না। তিনি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে আসাম পুলিশের কনস্টেবল পদের জন্য নিযুক্তি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে শেষ করার কথা। তিনি জানান, অরুণোদয় প্রকল্পে এবার 32 লক্ষ মহিলার নাম যুক্ত হয়েছে। জাপান সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তুলিরাম রংহাং। এ নিয়ে অনেকেই সমালোচনা করেছেন এবং এদিন এই প্রসঙ্গ নিজেই টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস দলের এক মহিলা এ নিয়ে প্রশ্ন করেছেন এবং আমি বলতে চাই, জনজাতি নেতাদের হেয় করে দেখার অভ্যাস থেকে বেরিয়ে আসুন আপনারা। আমরা সৌরবিদ্যুৎ এবং জল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বহু পরিকল্পনা হাতে নিয়েছি এবং এজন্য সব থেকে সমৃদ্ধ জায়গা হচ্ছে কার্বি আংলং এবং এর আশপাশের এলাকা।
এই উদ্দেশ্যেই তুলিরাম রোংহামকে সঙ্গে নিয়ে গেছি। নিজের পয়সায় বিদেশ ভ্রমণের ক্ষমতা রয়েছে আমার, তবে মুখ্যমন্ত্রী হিসেবে আমি জাপান বা দক্ষিণ কোরিয়াতে ঘুরতে যাইনি। আসামের উন্নতির জন্যই ছিল এই সফর। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।